কিছু গল্প আছে যেগুলো শুনলে আমাদের ভয় লাগে। কিছু গল্প আমাদের ভাবতে বাধ্য করে। কিছু গল্প শুনলে আমাদের গা শিউরে ওঠে। আর কিছু গল্প মানুষের উপর থেকে বিশ্বাসটাই উঠে যায়। আজকের গল্পে এই সব কিছুই আছে। এই গল্পে আছে নিরীহ শিশুদের রহস্যময় নিখোঁজ। আছে এক অজানা শয়তানের ছায়া। আছে নির্যাতনের অভিযোগ। এমনকি শিশুদের হত্যা করে রান্না করে খাওয়ারও অভিযোগ। নমস্কার, আমি জয়ন্ত। আজকের গল্প দ্য কেস অফ নিথারি কেস, যেটা ভারতবর্ষে অন্যতম একটা সিরিয়াল কিলারের মধ্যে একটা। 2005 সাল, উত্তরপ্রদেশের নয়ডা, দিল্লির একদম পাশের শহর। উঁচু উঁচু বিল্ডিং, বড় বড় রাস্তা, মোটামুটি ধনী লোকেদের এলাকা। আর এই ঝাঁ চকচকে শহরের পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম, নিথারি। সেখানে থাকতো সব দিনমজুর, রিক্সা চালক, গৃহকর্মী, এইসব মানুষজন। অনেকের ঘরে হয়তো ঠিকমতো খাবারও থাকতো না, কিন্তু তাদের একটা জিনিস ছিল পরিবার। সেই পরিবার নিয়ে তারা সুখে শান্তিতে সেই নিধারিতে থাকতো। বাচ্চারা বিকেলবেলা খেলতে যেত, সন্ধ্যাবেলা বাড়ি চলে আসতো। সব কিছু স্বাভাবিকই ছিল। কিন্তু একদিন হঠাৎ একটা ছেলে আর বাড়ি ফেরেনি। হঠাৎ নিখোঁজ। প্রথমে পরিবার ভাবে কোথাও চলে গেছে, ফিরে আসবে, কিন্তু সে আর ফেরেনি। তার কিছুদিন পর আরও একটা বাচ্চা, তার কিছুদিন পর আরও একজন, আরও একজন, এই করে করে প্রায় 4-5 জন নিথারি থেকে আস্তে আস্তে গায়েব হতে শুরু করে। এলিজেডলি কিছু লোকের কথা মতো সেই বাচ্চাগুলোকে লাস্ট দেখা গিয়েছিল এলাকারই একটি জলের ট্যাঙ্কির নিচে। ব্যাস, পুরো গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেখানে নাকি ভূত আছে, বা কোনো কালো ছায়া, বা সেরকম কিছু। তার জন্য এই একই এলাকা থেকে একের পর এক বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। পরিবার থানায় গিয়ে পুলিশদের বলতো, স্যার, আমার ছেলেটা বা মেয়েটাকে খুঁজে দিন। কিন্তু পুলিশ তাতে কোনো গুরুত্বই দেয়নি, কারণ তারা ছিল গরিব, তাদের কথা কি আর শোনা যায়? পুলিশ সেই হিসেব মতো কারোর কথাই শোনেনি। তারা বলতো কোথাও চলে গেছে, চলে আসবে। কিছু কিছু পুলিশ উল্টে তাদেরই দোষ দিত যে তোমরা বাচ্চা সামলাতে পারো না কেন, এখন আমাদের কাছে এসছো কিসের জন্য। এমনকি পুলিশ তাদের এফআইআর পর্যন্তও নিত না। তারপর এক বিকেলে কিছু বাচ্চা খেলতে খেলতে তাদের বল চলে যায় একটি নর্দমায়। তারা বল খুঁজতে যায়। বল খুঁজতে গিয়ে দেখে একটা বাচ্চার হাত, কাটা হাত। ব্যাস, এলাকায় শোরগোল শুরু হয়ে যায়। পুলিশ আসে। পুলিশ এসে সেটাও কোনো গুরুত্ব দেয় না, বলে এগুলো কিছু না। পুলিশ আবার সেই হাতটা মাটি চাপা দিয়ে দেয়। মামলা সেখানেই রফাদফা। এইভাবে কেটে যায় প্রায় একটা বছর। তার মধ্যে অনেক বাচ্চা ইতিমধ্যেই মিসিং। কিন্তু এরপর এমন একটা ডিসঅ্যাপিয়ারেন্স হয় যেটাতে পুলিশ একটু গুরুত্ব দেখাতে বাধ্যই হয়। 7ই মে 2006। মেয়েটার নাম ধরে নিলাম লিজা। বাকি ডিসঅ্যাপিয়ারেন্স আর এই মেয়েটির ডিসঅ্যাপিয়ারেন্সের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে, এই মেয়েটা কোনো বাচ্চা ছিল না। এই মেয়েটা ছিল 22 বছরের একটি মেয়ে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট কেস অফ অ্যাডাল্ট ডিসঅ্যাপিয়ারেন্স ফ্রম দিস ভিলেজ। লিজা যখন মিসিং হয়, তার বাবা বলে লিজা একটি অটো নিয়ে সেক্টর 30-এ D5 বলে একটি বাংলোতে সে গিয়েছিল কাজ করার জন্য। অটোওয়ালা ওকে ওইখানে ছাড়ে, ছেড়ে খানিকক্ষণ ওয়েটও করে। তারপর অটোওয়ালা বাড়ি চলে যায়। নাও D5 ছিল সেক্টর 30-এর একটি বাংলো, যার মালিক ছিল মানিন্দর সিং পান্দের। কিন্তু তিনি ওখানে থাকে না, আসে 1-2 দিনের জন্য থাকে, আবার চলে যায়। সেই বাড়ি দেখাশোনা করতো তার চাকর সুরেন্দর কোহলি। সে যাকগে। তারপর লিজার বাবা পুলিশের কাছে যায়, গিয়ে অভিযোগ জানায়, কিন্তু পুলিশের সেই একই উত্তর, মেয়ে, ইয়ং মেয়ে, সে কারোর সাথে হয়তো চলে গেছে, পালিয়ে গেছে, খোঁজ করে দেখো, পরে সব মিটমাট হয়ে যাবে। কিন্তু লিজার বাবা যাই হোক করে সেই পুলিশদের মানাতে সক্ষম হয়। তারপর পুলিশরা শুরু করে ইনভেস্টিগেশন। পুলিশ জিজ্ঞাসাবাদ করে মানিন্দর সিং পান্দেরকে, যেহেতু উনি বাড়ির মালিক। কিন্তু পান্দের জানায় ওই সময় সে ওই বাড়িতে ছিল না, সে ছিল তার চণ্ডীগড়ের বাড়িতে। কিন্তু সব কিছু জড়িয়ে আছে ওই বাড়ির সাথেই। তাই পুলিশ আরেকটু চাপ দেয় মানিন্দর সিং পান্দেরকে। তারপর পান্দের এমন কিছু বলতে শুরু করে, তা শুনে পুলিশ খানিকটা অবাকই হয়।
এলিজেডলি পান্দের বলে সে আগে থেকে লিজাকে চিনত, কারণ শি ওয়াজ আ কল গার্ল। পান্দের যখন D5-এর বাড়িতে যেত, লিজাও আসতো, তার জন্য লিজাকে টাকাও দেওয়া হতো। এমনকি মাসে মাসে একটা মোটা টাকা লিজার বাবাও পেত। এই কথাগুলো শুনে পুলিশ একটু অবাকই হয়, কারণ লিজার বাবাও এই কাজের সাথে যুক্ত। সে যাই হোক, লিজার বাবা পরে বলে, সে যাই করি না কেন, আপনাদের আমার মেয়েকে খুঁজে দিতেই হবে। তারপর পুলিশ আরেকটু খোঁজ খবর বাড়ালে লিজার সিমে লাস্ট কল ওয়াজ সুরেন্দর কোলি, D5-এর চাকর। পুলিশ আটক করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। কলিকে জিজ্ঞাসাবাদ করায় কলি কনফেস করা শুরু করে। লিজা ওখানে বরাবরই আসতো পান্ধেরের কথা মতো, মানে মালিকের কথা মতো। সেদিন পান্ধের ছিল না, লিজাকে নতুন ক্লায়েন্টের কথা বলে কলি ফোন করে, ডাকে D5-এ। দেন হি আস্ক ফর সেক্স উইথ হার। তাকে কিছু টাকাও অফার করে। এলিজেডলি কলি বলে তাকে অনেক অপমান করে লিজা, তার গরিব নিয়ে তাকে অনেক কথাও শোনায়। কলি আর সহ্য করতে না পেরে তারই ওড়না দিয়ে তাকে গলা চেপে হত্যা করে, তাকে টুকরো টুকরো করে পলিথিনে ভরে নর্দমায় ফেলে দেয়। পরদিন পুলিশ সেখানে গেলে সেই নর্দমা থেকে উদ্ধার করে আরও 15 থেকে 16টা কঙ্কাল। এলাকার মানুষজন আসে, দেখে, যাদের বাচ্চা মিসিং ছিল তারাও হাতে ছবি নিয়ে আসে, কোনো প্রমাণ যদি থাকে আর কি। এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। ব্যাস, এতদিনের আক্রোশ আর থামিয়ে রাখা যায়নি। তারা ভাঙচুর শুরু করে D5-এ, সেই বাংলোতে। নয়ডা তখন একটা মেট্রোপলিটন শহরের শুরু। সেখানে অলরেডি বড় বড় মিডিয়া হাউস তৈরি হয়ে গেছে। আর সেই শহরেই এমন একটা কাণ্ড। ব্যাস, মিডিয়া এই নিথারি কেসটাকে ট্রেন্ডিং নাম্বার 1-এ করে তোলে। निठारी में मासूम बच्चों के सुरेंद्र कोहली Nithari, a small village in Noida. মিডিয়া সব এলিগেশনগুলোকে সত্যি বলে মানুষকে প্রচার করছিল। এলিজেডলি মিডিয়া এমনও প্রচার করে, পান্দের কথা মতো কলি সব মেয়েদের সেই বাড়িতে নিয়ে আসতো, প্রথমে পান্দের করত, তারপর কলি রেপ করে কেটে রান্না করে খেয়ে নিত। কেস তখনও ট্রায়ালে যায়নি, তার আগেই পান্দের আর কলিকে মিডিয়া মনস্টার ঘোষণা করে দিয়েছিল। যাই হোক, পরে দুজনের নার্কো টেস্ট হয়। নার্কো টেস্টে পান্দেরে কিছু ধরা না পড়লেও কলি এমন এমন কিছু কথা বলে যেটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না। এলিজেডলি কলি বলে যে তার স্বপ্নে একটা মহিলা আসতো সাদা শাড়ি পরা, তাকে বলতো বাচ্চাদের ধরে এনে মাংস খেতে, আর সেইগুলো যদি না করতো সেই কলিকে দেখে সেই মহিলা হাসতো। ডাক্তাররা বলে কলির কিছু ফ্যান্টাসি ছিল যেগুলো এতদিন চাপা পড়েছিল। D5-এ আসার পর সেই ফ্যান্টাসিগুলো একটু হাওয়া পেতে শুরু করে। ওয়্যার দ্য কল গার্ল অ্যান্ড দ্য থিংস ওয়াজ কমন। তারপর কেস যায় সিবিআইয়ের কাছে। সিবিআইয়ের কাছে কলি কনফেস করে সে বাচ্চাদের ডাকতো খাবারের লোভ দেখিয়ে, তারপর ওপরে নিয়ে যেত, নিয়ে গিয়ে যৌন হেনস্থা করত, তারপর কেটে খুন করে তাকে রান্না করে খেয়ে নিত। কারণ নর্দমায় যে হাড়গোড়গুলো পাওয়া গেছিল শুধু মুন্ডু আর হাত পা পাওয়া গেছিল, মাঝখানের অংশ পাওয়া যায়নি কোনো কঙ্কালেরই। তারপর দুই আরোপি, পান্দের মানে বাড়ির মালিক আর সুরেন্দর কোলি মানে বাড়ির চাকর, এই দুজনের উপর কেস চলতে শুরু করে। কিন্তু সিবিআই পান্দের উপর কেস লাগায় না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পান্দের সেখানে ছিলই না, ছিল সুরেন্দর কোলি, ওর চাকর। কেসটা আদালতে গেলে পান্দেরকে একটা কেসে দোষী সাব্যস্ত করে, ফাঁসির সাজা ঘোষণা করে, আর সুরেন্দর কোলিকে বাদবাকি যতগুলো কেস ছিল সব কেসে দোষী সাব্যস্ত হয়, ঘোষণা করে ফাঁসির সাজা। নিথারির মানুষ যেন এই দিনটারই অপেক্ষা করছিল। তাদের হারিয়ে যাওয়া বাচ্চা হয়তো কখনো ফিরে আসবে না, কিন্তু তাদের উপরে এই যে জাস্টিস তারা পেয়েছিল, তারা সেই দিন খুব আনন্দ করেছিল। কিন্তু সেই আনন্দ বেশি দিন তাদের টেকেনি, কারণ 2023 সালে এলাহাবাদ কোর্ট বলে এই পুরো কেস টিকে আছে শুধুমাত্র কনফেসের উপর, যথাযথ প্রমাণ নেই। তাই 2023 সালে তাদের বেকসুর খালাস করে দেওয়া হয়। তাহলে কারা করলো এতগুলো খুন? কারা ঘটালো এইসব কাণ্ড? নাকি কেউ করে সুরেন্দর কোলির উপর দোষ চাপিয়ে দিল, বা পান্দেরের টাকা ছিল বলে টাকার জোরে সে বেকসুর খালাস হয়ে গেল? নাকি এর পিছনে আছে বড় কোনো র্যাকেট? আজও সবার অজানা।
যদি আমার কাহিনী ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় আমার কোনো ইনফরমেশন ভুল আছে বা আমি আরও কিভাবে ইমপ্রুভ করতে পারি, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার, আমি জয়ন্ত। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। নমস্কার।